ঈদের ছুটি শেষে ফিরতি পথেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সংক্রমণ বাড়ার শঙ্কা। করোনায় আরও ৩০ জনের মৃত্যু। বিধিনিষেধ ৩১শে আগস্ট পর্যন্ত বাড়লেও কিছু ক্ষেত্রে শিথিলতা। লোকসানের জাতাকলে মৌসুমি ব্যবসায়ীরা, অব্যবস্থাপনায় নষ্ট বিপুল সংখ্যক চামড়া। দেশে বিদেশে আদম ব্যাপারী পাপুলের অবৈধ সম্পদের খনি, শত শত কোটি টাকা পাচারের তথ্য দুদকের হাতে। ঢাকার কূটনৈতিক পাড়ায় স্ত্রীর নামে বাড়িতে থাকেন 2 গৃহকর্মী। ঢাকার আশেপাশের অঞ্চলে থামিনি প্লাবন, ভাসছে নতুন নতুন জনপদ। উত্তরে পানি নামলেও নানা সংকটে বিপর্যস্ত দুর্গতরা। এবং 4 মাস বন্ধ থাকার পর আগের রূপে ফিরছে কক্সবাজার সৈকত। বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সিলেটেও পর্যটন খাত পুরোপুরি খুলে দেওয়ার দাবি। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষ। অবশ্য ফিরতি পথে সেই অর্থে ঢল এখনো নামেনি। ঢাকা ফেরা মানুষের সংখ্যা কম হলেও দুর্ভোগ কমছে না। ঈদ যাত্রার মতো ফিরতি পথেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। রাতে বন্ধ ছিল ফেরি চলাচল, তাই ঘাটে জমে গেছে দীর্ঘযানের জটলা। উত্তাল পদ্মার স্রোতের কারণে টানা 8 ঘন্টা বন্ধের পর ফেরি চালু হলেও তা অপর্যাপ্ত। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের 17টি ফেরির মধ্যে চলছে মাত্র 7টি, আর এতেই নাভিশ্বাস ঈদ শেষে ঢাকামুখী মানুষের। ঠিক নাই তো, সিরিয়াল মতন পাইতেছে না, যাইতেছে না গাড়ি। সামনেরটা আগে যাইতেছে, পিছনেরটা পরে যাইতেছে। যারা বই রয়েছে তো বই রয়েছে। আর কত ঘন্টা বসে থাকবো লাগবো তাও জানি না আমরা। অনেক জ্যাম, অনেক মানুষজন, এর মধ্যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, টোটালি হচ্ছে না। লঞ্চের মধ্যে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। অপেক্ষায় বিরক্ত অনেকেই ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন স্পিডবোটে, কেউ বা অতিরিক্ত যাত্রী হয়ে উঠছেন মাঝারি আকারের লঞ্চে। যদিও দুর্ঘটনা এড়াতে জোরালো কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। পদ্মার অন্য দিক পাটুরিয়া দৌলতদিয়া রুটেও আছে ঢাকামুখী মানুষের আনাগোনা। চাঁদপুর থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে আসে রাজধানীর উদ্দেশ্যে। ঢাকা সদরঘাটে খুব ভোরে দক্ষিণাঞ্চলের লঞ্চ ভিড়তে শুরু করে, তবে তেমন ভিড় দেখা যায়নি। মহাসড়কে জার্নি জটলা না থাকলেও বাসগুলো মানছে না স্বাস্থ্যবিধি। অতিরিক্ত যাত্রী তো বটেই, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। 2টা সিটের একটা সিটে ওঠার কথা বললেও টিকিট বেচা হয়েছে, একটার কথা বললেও কিন্তু রাস্তার ভিতর থেকে আবার আরেকজনকে ওঠানো হয়েছে। খারাপ তো লাগবে, কিন্তু বাস্তব, এটাই তো বাস্তব, এটাই মেনে নিতে হবে। অনেকেই পরিবার পরিজনকে গ্রামে রেখে ঢাকায় ফিরেছেন। ছেড়ে আসতে আসলে ভালো লাগে না, এটা কাজের জন্যই ফিরে আসা লাগে বারবার ঢাকাতে। তারা বলছেন, ফেলে আসা স্বজনদের সঙ্গে কাটানো সুখ স্মৃতিগুলো মনের গহীনে জমা রেখে আবার জীবন চলবে জীবনের নিয়মে জীবিকার এই শহরে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। ঢাকামুখী যাত্রীদের খবর জানাতে বরিশাল লঞ্চ ঘাটে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সরাসরি চলে যাব তার কাছে। সোহাগ, তৃতীয় দিন ঈদ, আজ ঈদ শেষে রাজধানীমুখী হচ্ছে মানুষ। যারা বাড়ি ফিরে এসেছিলেন ঈদ উপলক্ষে পরিবারের সাথে ঈদ করতে, তারাই এখন রাজধানীমুখী হচ্ছেন। আমরা রয়েছি বরিশাল নদীবন্দরে। এখানে আমরা যেটা দেখছি, এই মুহূর্তে মোট 8টি লঞ্চ রয়েছে। একটি লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে ছেড়ে গেছে দুপুরবেলায়, সেটি ছিল গ্রিন লাইন। এখন যে লঞ্চগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সুন্দরবন 11, অ্যাডভেঞ্চার 9, কুয়াকাটা 2, পারাবাতে 11, সুরভি 9, কীর্তনখোলা 10, পারাবাত 9, কামাল 8 আর হচ্ছে গ্রিন লাইন 3। এই লঞ্চটি কিন্তু দুপুরের পরপরই বরিশাল নদীবন্দর থেকে রাজধানীমুখী হচ্ছে। একটু জানিয়ে রাখি যে ভিড়ভাট্টার কথা যদি বলি, লঞ্চগুলো প্রত্যেকটি লঞ্চের ভেতরে আমি গিয়েছিলাম, সেখানে যেটা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু সেরকমের ভিড় যাকে বলে সেই অবস্থা কিন্তু এখনও পৌঁছুনি। তবে সন্ধ্যার পরপর ভিড় বাড়বে এমনটি জানিয়েছেন লঞ্চের কর্তৃপক্ষ। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করছি যে ঈদুল ফিতরের সময় করোনা উপলক্ষে যে ব্যাপক প্রস্তুতি ছিল, সেরকমের প্রস্তুতি এখন নেই। অনেকেই গাছাড়া ভাব, মাস্ক পরার ব্যাপারে অনেকের মুখেই আমরা মাস্ক দেখিনি। এছাড়া প্রত্যেকটি লঞ্চে কিন্তু ঈদুল ফিতরের সময় স্প্রের ব্যবস্থা ছিল, এছাড়া ডিসইনফেক্টেড যে মেশিন সেটার ব্যবস্থা ছিল। এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এসব ব্যাপারেও অনীহা দেখা গেছে লঞ্চ কর্তৃপক্ষের। ডিসইনফেক্টেড মেশিনগুলো
যেগুলোর প্রায় নষ্ট আমরা দেখেছি সেগুলো চালু অবস্থায় নেই। এছাড়া স্প্রে করা, হাতে স্প্রে করা, এ ব্যাপারেও অনেকেরই দেখা গেছে লঞ্চগুলোতে করা হচ্ছে না। এর বাইরে যে জিনিসটি আমরা যেটা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও এখানে সেরকমটি লক্ষ্য করা যায়নি। আমরা 2 ঘন্টা যাবত এখানে রয়েছি। এখানে যেটা দেখেছি যে আনসার ছাড়া অন্য কোনো বাহিনীর সদস্য অর্থাৎ নৌ পুলিশদের আমরা দেখেছি, এছাড়া অন্য কাউকে এখানে দেখা যায়নি। একটু জানিয়ে রাখি যে আনসার এবং নৌ পুলিশের বাইরেও কিন্তু ঈদের সময় এবং কোরবানির সময় বিভিন্ন বাহিনীর সদস্যদের দেখা যায়, কিন্তু এখন কিন্তু আজকের এই বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা শুধু আনসার এবং নৌ পুলিশ ছাড়া অন্য কাউকে এখন পর্যন্ত দেখিনি। তো এই ছিল মোটামুটি বরিশাল নদীবন্দরের পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। রিচার্ড। বরিশাল নদীবন্দর থেকে ঢাকামুখী যাত্রীদের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদৌস সোহাগ। ঈদ পরবর্তী এই সময়ে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকা আবিষ্কার হলে বাংলাদেশ বঞ্চিত হবে না বলেও জানান তিনি। এদিকে কোভিড-19 বিস্তার রোধে সরকারি বিধি নিষেধের সময়সীমা 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে আইনি ব্যবস্থার বিষয়ে আবারও সতর্ক করা হয়। জীবন জীবিকার স্বার্থে কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। করোনা সংকট পাশ কাটিয়ে সবাই যখন স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া, তখন শিথিল অবস্থানে সরকারও। ভাইরাসের বিস্তার রোধে আগামী 31শে আগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলেও স্বাস্থ্যবিধি মেনে অফিস করার পাশাপাশি দোকানপাট খোলা রাখার সময়সীমা 1 ঘন্টা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করে প্রজ্ঞাপন দিল মন্ত্রিপরিষদ বিভাগ। বাসার বাইরে মাস্ক ব্যবহার না করলে ফের শাস্তির হুঁশিয়ারি দেওয়া হলেও কী ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবন জীবিকার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দোকানপাটগুলো খোলার যে বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি চালু থাকবে। এখন 8টা পর্যন্ত আমাদের জীবন জীবিকা আমাদের ধরে রাখতে হবে। প্রত্যেকটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। সকলেই যেন স্বাস্থ্য সুরক্ষা রেখে যাতে করে আমাদের সমস্ত কার্যক্রমগুলো তারা চালিয়ে যেতে পারে। এদিকে সম্প্রতি পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ঈদুল আজহা পরবর্তী এই সময়ে আবারও সংক্রমণ বাড়ার শঙ্কা খোদ স্বাস্থ্যমন্ত্রীর। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলেই দ্রুত তা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। আমরা আনন্দিত যে মৃত্যুর হার কমে আসছে। বেশ কয়েকটি দেশে ভ্যাকসিন অনেক দূর এগিয়ে গেছে, 3rd স্টেজে চলে গেছে এবং আমরাও তাদের সাথে যোগাযোগে আছি। আমরা একটু আশঙ্কা করি, যেহেতু ঈদে অনেক লোকজন বাড়ি গেছে, গাদাগাদি করে ফেরিতে পার হয়েছে, সেজন্য কিছুটা সংক্রমণ বাড়তে পারে। ডাক্তার নার্সরা নিজস্ব খরচে আইসোলেশনে থাকলেও তারা সরকারি সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানান মন্ত্রী। শুভেচ্ছা বিনিময় হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারের দূরদর্শিতায় করোনা মোকাবেলায় বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক সফল বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। বহু বিশেষজ্ঞের মতামত দিয়েছিলেন যে এই হবে সেই হবে, সেই সমস্ত বিশেষজ্ঞের মতামতকে ভুল প্রমাণিত করে জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব প্রমাণ করেছে যে সঠিক নেতৃত্ব দিতে পারলে পরে দুর্যোগ মোকাবেলা করা সম্ভবপর হয়। করোনা ভাইরাস মোকাবেলা সেটির ক্ষেত্রেও বাংলাদেশ আমি মনে করি অনেক দেশের তুলনায় সফলভাবে এটি মোকাবেলা করতে সক্ষম হয়েছে। যদি তাই না হতো তাহলে আমাদের দেশে করোনা ভাইরাসে মৃত্যুর হার এত কম হতো। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে একদিকে যেমন চলছে পশু কোরবানি, অন্যদিকে চলছে বর্জ্য অপসারণের কাজ। প্রথম 2 দিন বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জে এগিয়ে থাকায় রাজধানী এখন অনেকটাই পরিচ্ছন্ন পরিপাটি। পরিচ্ছন্নতা কর্মীদের কর্মযজ্ঞে খুশি নগরবাসী। নাজবুস সালেহীকে সঙ্গে নিয়ে রাশেদ বাপির রিপোর্ট। টানা 2 দিনের পরিশ্রমে ক্লান্ত শরীর, তাই পথের ধারেই একটু বিশ্রাম, একটু খোশ গল্প। প্রায় 17,500 পরিচ্ছন্নতা কর্মীর রাত দিন 24 ঘন্টার পরিশ্রমে এখন অনেকটাই পরিচ্ছন্ন রাজধানী। তবুও হাল ছাড়েননি নিবেদিত কর্মীরা। 2 দিনের বর্জ্য অপসারণ শেষে হাত দিয়েছেন তৃতীয় দিনের কোরবানির বর্জ্য পরিষ্কারে। অল্প কিছু ময়লা আছে, মনে হয় রাস্তার ময়লা, আর 2-1টা পাটি পুটি এটা মনে হয় হালাই দিছে, আর বেশি ওয়ার্ডে ময়লা নেই, ময়লা শেষ। জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আমরা চেক দিতেছি যে কোন জায়গায় ময়লা আবর্জনা ফেলানো আছে। রাজধানী জুড়ে পরিচ্ছন্নতা কর্মীদের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। পথিমধ্যে আমি কোথাও কোনো বর্জ্য বা ময়লা দেখি নাই, এটা আমাদের নগরবাসী সবার জন্যই ভালো। এই জায়গায় ফেলা রাখছে, এই জায়গায় পৌঁছবে, এই জায়গায় নষ্ট, দুর্গন্ধ ছড়াবে। ডাস্টবিন আছে, ডাস্টবিনের সামনে যদি ময়লাটা ফেলায়
তাইলে ভালো। করোনা প্রাদুর্ভাবের কারণে এবার রাজধানীতে 40 ভাগ কম পশু কোরবানি হওয়ায় কমেছে বর্জ্যের পরিমাণও। কোরবানির বর্জ্য অপসারণে অন্য যে কোনো বছরের থেকে এবার অনেকটাই বেশি সফলতার পরিচয় দিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। নগর কর্তৃপক্ষের পাশাপাশি নগরজনের সহযোগিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা গেলে সারা বছরব্যাপী এমন পরিচ্ছন্ন ঢাকা উপহার দেয়া অসম্ভব কিছু নয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। নদ নদীর পানি কমায় সারা দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। দুর্গত এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক স্থানে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়ছে চর্মরোগ সহ পানিবাহিত নানা রোগ। মধ্যাঞ্চলের অনেক জেলাতেই প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদ নদীর পানি ঢুকছে লোকালয়ে। টাঙ্গাইলে পানিবন্দী 11 উপজেলার প্রায় 7 লাখ মানুষ। তবে বাসাইল উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় নিদারুণ কষ্টে দিন পার করছেন বানভাসীরা। ঢাকার আশেপাশেও পরিস্থিতি অপরিবর্তিত। গাজীপুরের কালিয়াকৈরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় চলাচলের একমাত্র ভরসা এখন নৌকা। বংশী, তুরাগ ও ধলেশ্বরী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে সাভার, ধামরাই এবং আশুলিয়ার 28টি ইউনিয়ন। পানিবন্দী কয়েক লাখ মানুষের থাকা খাওয়া সবকিছুতেই ভোগান্তির স্পর্শ। 15-20 দিন ধরে পানি, বাড়িতে কোনো কাজ কাম নেই। পানিতে যে ময়লা, এতে খাই আমার জ্বর হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে। রান্না করা যাইতেছে না, কোনো জনের যাওয়া যাইতেছে না, আমরা অনেক কষ্টের দিয়ে আছি। শরীয়তপুরে পদ্মার পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখনও লোকালয়ে ঢুকছে পানি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বাড়ছে ঝুঁকি। জামালপুরে কোথাও কোথাও পানি নেমে যাওয়ায় বের হয়ে আসছে রাস্তাঘাটের বেহাল দশা। পানির তোড়ে রাস্তাঘাট ও কালভার্টের প্রায় 20 কোটি টাকার ক্ষতি হয়েছে। পুরো পানিটা টান দিলে তো অধিকাংশ ঘরই, প্রায় ঘরগুলা পড়ে যাবো। রাস্তা দিয়ে চলাফেরা করা খুব মুশকিল। রাস্তার নামছি কিন্তু বাড়িতে কিভাবে যাবো, রাস্তা নাই, কোনো কিছু নাই। ক্ষতিটা প্রথমত বিভাগীয়ভাবে মেরামত করে রাস্তা সচল রাখার চেষ্টা করছি এবং স্থায়ী এবং দীর্ঘমেয়াদীভাবে এই সড়কগুলি মেরামত করার জন্য প্রায় 20 কোটি টাকার মতো প্রয়োজন হবে। এছাড়া উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। আদম ব্যাপারী পাপুলের অবৈধ সম্পদের উৎস খুঁজতে গিয়ে বের হয়ে আসছে একের পর এক খাজনা। রাজধানীর কূটনৈতিক পাড়ায় তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের নামে কেনা বাড়িটিতে থাকেন তার 2 গৃহকর্মী। ঢাকায় আরও ফ্ল্যাট আর বাড়ির খোঁজ মিলেছে। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে অর্থ ও মানব পাচারের অভিযোগ তদন্তে মাঠে দুদক ও সিআইডি। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর এই ভবনটিতে 9000 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল এবং তার পরিবারের নামে। এছাড়াও তাদের রয়েছে এই রাজধানীতেই আরও 2টো বিলাসবহুল বাড়ি। এছাড়াও তার বিরুদ্ধে এবং তার পরিবারের নামে রয়েছে ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেনের হিসাব। সিআইডি এবং দুর্নীতি দমন কমিশন তার অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই তার আসলে বৈধ এবং অবৈধ সম্পদ কতটুকু। রাজধানীর কূটনৈতিক পাড়ায় বিলাসবহুল এই বাড়িটিতে থাকেন 2 জন গৃহকর্মী। বাড়িটি কেনা পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের নামে। একইভাবে গুলশান 1-এর এই বাড়িটিতেও রয়েছে স্ত্রী ও মেয়ের নামে 3000 স্কয়ার ফিটের 2টি ফ্ল্যাট। রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় 6তলা বাড়ি। 50 কোটি টাকার শেয়ার কিনে হয়েছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক। এই ব্যাংকের মাধ্যমে বিদেশে ব্যবসার আড়ালে 1400 কোটি টাকা অবৈধভাবে বিভিন্ন দেশে পাচার করেছেন পাপুল এবং 2016 সালে বাংলাদেশ থেকে 280 কোটি টাকা হুন্ডি এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার করেছেন বলে অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হয়েও বেআইনিভাবে ইউসিবিএল ব্যাংক থেকে 1200 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ইস্যু করে সুবিধা ভোগ করেন তিনি। এমন সব অঢেল সম্পদের তথ্য এখন দুর্নীতি দমন কমিশনে। তারই অবর্তমানে চলবে পুরো তদন্ত প্রক্রিয়া। পাপুলের কোন অর্থের অবৈধ উৎস পাওয়া যায়
এবং জ্ঞাত আয় বহির্ভূত উৎস পাওয়া যায়, মানি লন্ডারিং এর কোনো এলিমেন্ট পাওয়া যায়, তার অনুসন্ধান চলতে আইনগত কোনো বাধা থাকবে না। 17 জুন মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার এই সংসদ সদস্যের কুয়েতে 50 লাখ কুয়েতি দিনারের হিসাবগুলো জব্দ করেছে কুয়েত। বাংলাদেশের অর্থমূল্যে 138 কোটি টাকা। কুয়েতের মতো দেশেও মানব পাচারের অভিযোগ তদন্তে এবার পাপুলের সিন্ডিকেটের লাগাম টানতে চায় সিআইডি। উনি তো এখন বাইরে কুয়েতে আছেন, মানব পাচারে তো তার মামলা হয়েছে, অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছি এবং অনুসন্ধানে যে তথ্য প্রমাণ আসবে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা সিআইডি বাদী হয়ে আবার মানি লন্ডারিং আইনে মামলা করব। এছাড়াও শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবারের নামে রয়েছে নিজ সংসদীয় এলাকা ও রায়পুরে রয়েছে অঢেল সম্পদ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে দীর্ঘ সময় পর কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। এ বিষয়ে জানাতে সৈকতের লাবণী পয়েন্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। রুবেল, সূর্য ডুবে গিয়েছে কিন্তু এখনো অবধি যে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা মানুষের কিন্তু ঢল কোনোভাবেই থামছে না। প্রতিনিয়ত সৈকতের যে 6টি পয়েন্ট আছে সেই 6টি পয়েন্ট দিয়ে কিন্তু মানুষজন অনবরত সৈকতে প্রবেশ করছে। এর আগে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ 4 মাস ধরে কিন্তু কক্সবাজারে লোকজন সমাগমে সৈকতে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ঈদুল আজহার যে টানা ছুটিতে সে ছুটিতে কিন্তু যে সৈকতে মানুষের প্রবেশাধিকার সেটি শিথিলতা এসেছে এবং শিথিলতার প্রথম দিকে আমরা দেখেছিলাম ঈদের দিন কিছুটা লোক সমাগম কম ছিল, দ্বিতীয় দিনেও লোক সমাগম কম ছিল, কিন্তু তৃতীয় দিন এসে আজ কিন্তু সৈকতের প্রতিটি পয়েন্টে বিপুল সংখ্যক মানুষ আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে সৈকতের লাবণী এবং সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মানুষের সমাগম বেড়েছে। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন গাড়ি যুগে, বাইক যুগে কিন্তু কক্সবাজার সৈকতে এসেছে এবং তারা দুপুর থেকে সন্ধ্যা অবধি তারা ঘোরাফেরা করে কিন্তু পুনরায় আবার স্ব গন্তব্যস্থলে ফিরে যাবে বলে জানিয়েছে। কারণ এখানে যে 4.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে সেটি এখনও বন্ধ রয়েছে, যেহেতু থাকার কোনো জায়গা নেই, সেহেতু তারা সন্ধ্যার পর রাত 8টা কিংবা 9টার দিকে পুনরায় আবার স্বস্থানে ফিরে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আমরা পর্যটক যারা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন দীর্ঘ সময় ঘরবন্দি থেকে তারা কিন্তু নানা ধরনের সমস্যায় ভুগছিলেন, যার কারণে সৈকতে শিথিলতা আসার কারণে তারা কক্সবাজারে ছুটে এসেছেন এবং ছুটে এসে যে সৈকতের বালিয়াঢি, নীল সাগর এবং বিশাল আকাশ এসব দেখে কিন্তু তারা যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর করছেন। অপরদিকে কক্সবাজারে আজকে সৈকতের পাশে যে 4.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে এবং সহস্রাধিক দোকানপাট, এছাড়া 5 শতাধিক রেস্টুরেন্ট সেটি খুলে দেওয়ার একটি সম্ভাবনা ছিল, সেটির জন্য একটি বৈঠকও হয়েছে, কিন্তু বৈঠকে আগামী 5 তারিখ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও হচ্ছে আমরা যারা কক্সবাজারে যারা বেড়াতে এসেছেন তাদেরকে দেখেছি তারা অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু ট্যুরিস্ট পুলিশ অনবরত কাজ করে যাচ্ছেন, তারা মাইকিং সহ প্রচারণা চালাচ্ছেন এবং মানুষকে বোঝাতে চেষ্টা করছেন যাতে করোনা পরিস্থিতির কারণে যাতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে। তো সদল এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে পর্যটক আগমনের সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে পর্যটক সমাগমের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। এদিকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, এই শিল্পে ইতোমধ্যে সিলেট অঞ্চলে 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে, তাই দ্রুত এই শিল্পের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবিরের রিপোর্ট আর ছবি তুলেছেন দিগেন সিংহ। পাহাড় আর পাথর বেয়ে আসা স্বচ্ছ পানির মিতালির এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে কাছে টানে, তাই বৈশ্বিক মহামারীর অবরুদ্ধতা ছিন্ন করে পর্যটকরা ছুটে আসছেন ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে। ঘরবন্দি মানুষগুলো মুক্ত হতে পেরে দারুণ রোমাঞ্চিত। যদিও সরকারের নিষেধাজ্ঞা রয়েছে পর্যটন কেন্দ্রগুলোতে কোনো ধরনের পর্যটক আসার ক্ষেত্রে, ঘরের ভিতর থাকতে থাকতে বোরিং ফিল করছি আর যার কারণে আমরা বাধ্য হয়েছি আর কি আসতে। আমার খুব ভালো লাগছে, ভালোই লাগতেছে, একটা পর্যটন কেন্দ্র, আগে তো আসা হয় না, এখন আসছে আর কি।
গত মার্চ মাস থেকে করোনা সংক্রমণ রোধে দেশের সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি হোটেল, মোটেল ও রিসোর্টও বন্ধ করে দেওয়া হয়। এতে বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। ভাবছি একটা মাসে কি অর্ধেক বেতন দেওয়া যায়, কিংবা বেতন না দিয়েও যদি ওদেরকে খাওয়া দিয়ে রাখা যায় এইরকম। তারপরে এর উপরে আছে ব্যাংক ইন্টারেস্ট। পর্যটক না পাওয়াতে অন্ততপক্ষে বৃহত্তর সিলেটের মধ্যে হোটেল রিসোর্ট থেকে অন্তত 3 থেকে 3.5 কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে। দ্রুত পর্যটন শিল্পের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা স্বল্প পরিসরেও আমাদের হোটেল মোটেলগুলি আমরা চালু করতে পারি, সেক্ষেত্রে অনেকটাই বেতন ভাতার একটা নিশ্চয়তা হবে। সিলেট বিভাগে হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস রয়েছে 5,000-এর মতো। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে ফিরতি পথে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, সংক্রমণ বাড়ার শঙ্কা, করোনায় আরও 30 জনের মৃত্যু। বিধিনিষেধ 31শে আগস্ট পর্যন্ত বাড়লেও কিছু ক্ষেত্রে শিথিলতা। লোকসানের জাতাকলে মৌসুমি ব্যবসায়ীরা, অব্যবস্থাপনায় নষ্ট বিপুল সংখ্যক চামড়া। দেশে বিদেশে আদম ব্যাপারী পাপুলের অবৈধ সম্পদের খনি, শত শত কোটি টাকা পাচারের তথ্য দুদকের হাতে। ঢাকার কূটনৈতিক পাড়ায় স্ত্রীর নামে বাড়িতে থাকেন 2 গৃহকর্মী। ঢাকার আশেপাশের অঞ্চলে থামেনি প্লাবন, ভাসছে নতুন নতুন জনপদ। উত্তরে পানি নামলেও নানা সংকটে বিপর্যস্ত দুর্গতরা। এবং 4 মাস বন্ধ থাকার পর আগের রূপে ফিরছে কক্সবাজার সৈকত, বাড়ছে দর্শনার্থীদের ভিড়। সিলেটেও পর্যটন খাত পুরোপুরি খুলে দেওয়ার দাবি। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ে।